তারল্য সংকটে ২০০০ কোটি টাকা বকেয়া উৎসে কর সরকারি কোষাগারে জমা দিচ্ছে না সম্মিলিত ইসলামী ব্যাংক। সেই অর্থ আদায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেয় এনবিআর। সম্প্রতি জানিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুপক্ষের এক সভায় জানানো হয়েছে যে ব্যাংকটির সম্পদের তুলনায় গ্রাহকের আমানত দাবি প্রায় ৫ গুণ। বৈঠকে ব্যাংক হিসাব জব্দের নির্দেশ প্রত্যাহার, সময়মতো জমা, কর দাবি যথাযথভাবে সমন্বয় সহ 4 সিদ্ধান্ত হয়। সাবেক গভর্নর আহসান মনসুর জানিয়েছেন যে বাস্তবতা বিবেচনায় কিছুটা সময় দেয়া যেতে পারে প্রতিষ্ঠানটিকে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গভীর সংকটে পড়া 5 ব্যাংককে বাঁচাতে একীভূত করার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের আমলে। প্রাথমিক মূলধন যোগানের মাধ্যমে স্বল্প পরিসরে কার্যক্রম চললেও মূলত স্থবির গ্রাহকদের অর্থ জমা কিংবা ঋণ দেওয়ার প্রক্রিয়া। তারপরও নিয়মিত কর্মকাণ্ডের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা উৎসেকর জমা হয়েছে অন্তত ২০০০ কোটি টাকা, যা সরকারি কোষাগারে তাৎক্ষণিক জমা দেওয়ার বিধান থাকলেও মানেনি প্রতিষ্ঠানটি। এই অর্থ আদায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেয় রাজস্ব বোর্ড। আর তাতেই তৈরি হয় জটিলতা। সম্প্রতি এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে এনবিআর কর্মকর্তারা জানান, করের অর্থ পরিশোধ না করে তা স্থায়ী আমানত হিসেবে বিনিয়োগ করা হচ্ছে এফডিআরে, যা বেআইনি। আর সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, তীব্র তারল্য সংকটের কারণে সক্ষমতা নেই বকেয়া কর পরিশোধের। এটা আইনের ব্যত্যয়। এখানে হয়তো পরবর্তীতে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে জানিয়ে একটা এক্সেপশন সিচুয়েশন ইস্যু করে, যেটার ভিত্তিতে এনবিআর এর কর্মকর্তারাও এখান থেকে দায়বদ্ধতা থেকে অব্যাহতি পাবে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা তারাও দায় থেকে অব্যাহতি পাবে এবং যারা এটাতে প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা যাতে নেওয়া হয় সেটা আমরা প্রত্যাশা করব। বকেয়া আদায়ে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ৩২,০০০ কোটি টাকা কার্যকর সম্পদের বিপরীতে আমানতকারীদের দাবি ১,৩৪,০০০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির মালিকানা সরকারের হাতে, তাই দ্রুত এই সমস্যা সমাধানে এনবিআরকে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে ব্যাংকগুলোকে স্ট্রংলি সতর্ক করে দেওয়া এই কনটেক্সটেই যে ভবিষ্যতে কোনো ব্যাংক যে টাকাটা যখন আদায় হয়েছে তাৎক্ষণিকভাবে তখনই এনবিআরকে দিয়ে দেওয়া। এনবিআরকে বলে দিতে হবে যে এই ক্ষেত্রে কোনো অব্যাহতি দেওয়া হবে না, তাৎক্ষণিকভাবে তাদেরকে শোধ করতে হবে, কারণ তারা টাকাটা নিয়েছে। বকেয়া কর আদায়ে ব্যক্তিগত হিসাব জব্দের নির্দেশ প্রত্যাহার, সময়মতো উৎসে কর জমা, কর দাবি যথাযথভাবে সমন্বয় সহ 4 সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। মইনুল হাসান, ৭১, ঢাকা। বেজা, বিডা, পিপিপিএ সহ একাধিক সংস্থা একীভূত হয় উদ্বেগ প্রকাশ করেছে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সংগঠন বেজিয়া। উদ্যোক্তারা বলছেন যে একাধিক সংস্থাকে একটিতে রূপান্তর করা হলে জটিলতা বাড়তে পারে, ফলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। আর বিশ্লেষকদের মতে বারবার আইনি পরিবর্তনের ফলে আস্থা হারাবেন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক অঞ্চলে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ম্যাঙ্গো গ্রুপ। বছরে লাখখানেক গাড়ি তৈরির সক্ষমতা থাকলেও গ্যাস সংযোগ না পেয়ে অলস বসে আছে কারখানাটি। শুধু তাই নয়, পানি, বিদ্যুৎ সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকারি সংস্থাগুলো। উল্টো উদ্যোক্তার অর্থায়নে উন্নয়ন করা এসব জমির কাগজপত্রে জটিলতা সৃষ্টি করা হয়। বেজার সাথে যে অন্যান্য সংস্থাগুলো জড়িত, সেখান থেকে সার্ভিস পাওয়াটা ইজি না। জমির পারপিচুইটি ক্রিয়েট হয় না বলে ব্যাংকগুলো এখানে বিনিয়োগ করতে চায় না। যেমন আমার ক্ষেত্রেই দেখা গেছে যে ব্যাংক কমিটমেন্ট করছে, কিন্তু সেই ব্যাংক আর টাকা আমাকে দেয় নাই, কারণ তাদের মনে করে এটা হলো রেন্টেড ল্যান্ডে কখনো সিকিউরিটাইজ করা যায় না, যার জন্য তারা এটা করে নাই। তো এখন শুধু আমার ক্ষেত্রে না, আরও অনেকগুলো বড় বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা ব্যাংক থেকে লোন নিতে চায় তাদের জন্য একটা অবস্টাকল। সম্প্রতি জাতীয় সংসদে বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত একটি আইন পাশ হয়, যা ইনভেস্ট বাংলাদেশ আইন নামে পরিচিত। এতে গঠন হবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ, বিলুপ্ত হবে বেজা, বিডা, পিপিপিএ সহ একাধিক সংস্থা। জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সংগঠন বেজিয়া। এই পরিচালক বলছেন, সুনির্দিষ্ট একটি সংস্থার অধীনে থাকার পরও যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা আরও ভয়াবহ রূপ নেবে একাধিক সংস্থা একীভূত করা হলে। ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ, এবং আমি মনে করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আমাদের যে সেকেন্ড থার্ড ধাপে যাব, এখানে আলাদা এন্টিটি থাকা ভালো, তাতে সার্ভিসগুলো এনশিওর করা যাবে এবং মানুষের আস্থা, ব্যবসায়ীদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছিল সেই আস্থাটা ঠিক থাকবে। আমি বিশ্বাস করি যে সরকার এটা নিয়ে ফার্দার চিন্তা করবে। আমরা বিনিয়োগ আনার জন্য যথাযথ চেষ্টা করি, কিন্তু আমার যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ না থাকে তখন একটা জায়গায় যেয়ে আমরা আটকে যাই। আমার মনে হয় এই পরিবেশটা যদি কিছুটা হলেও হয়, আমি বলবো 100% ওভারনাইট করার সুযোগ আছে, তখন দেখা যাবে বিনিয়োগ আসবে। এবং আমরাও দেখতে চাই আমরা বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারছি, এবং আমেরিকান কোম্পানিগুলো এই জায়গাটায় বিনিয়োগ করার বিভিন্ন ক্ষেত্র আছে। অর্থনীতিবিদ ডক্টর ওয়ারেসুল করিম বলছেন, পৃথকভাবে এতগুলো সংস্থা সৃষ্টি করা ভুল ছিল, তবে এখন একীভূত করে শ্বেতহস্তিতে রূপান্তর করলে তা হবে আরও বড় ভুল। জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি দরকার নীতির ধারাবাহিকতা। 46 মিনিটে একটা বিল পাশ করা, এটা থেকেই বোঝা যায় যে সরকারের এখানে মানে কোনো তোয়াক্কাই করছে না। একটা বিরাট শ্বেতহস্তি, এখন একটা বিরাট প্রতিষ্ঠান আবার হয়ে গেল। আগে মানে ইউজুয়ালি দ্য স্মলার দ্য বেটার। এখন যত বেশি বড় করবেন তত বেশি ব্যুরোক্রেসি, তত বেশি দেখা গেল অনেকগুলো ডিভিশন, তত বেশি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, তত বেশি মালিকানা নিয়ে তাদের দ্বন্দ্ব থাকতে পারে যে কে কোনটার। আর এখনও অ্যাটলিস্ট কয়েক বছর লাগবে যে ওই বেবজা আর বেজার মধ্যে মানে সমন্বয় করা। প্রতিষ্ঠার পর থেকে বেজা, বিডা ও পিপিপিএ পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশে 5 দশকের মধ্যে প্রথমবার ঋণাত্মক ধারায় নামল শিল্প খাতের প্রবৃদ্ধি। সবশেষ 2025-26 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যা ছিল 0.28% ঋণাত্মক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী 2026-এর জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 2.22%, যা আগের প্রান্তিকেও ছিল 3% উপরে। এছাড়া ওই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধিও ছিল 1% পর্যন্ত। একই সময়ে কৃষি খাতের প্রবৃদ্ধিও 3.68 থেকে নেমে আসে 1.25 ঘরে। তথ্য উপাত্ত বলছে যে স্বাধীনতার সময়ে অর্থবছরের শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক 46.48%। এরপর গেল 5 দশক ধরেই যা ছিল ইতিবাচক ধারায়। উল্লেখ্য, ওই প্রান্তিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও নেমে আসে 4.5%-এর নিচে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানবো এবার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষজন, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিটা কিন্তু বেড়ে যাচ্ছে। কাগজে কলমে করলেও কিন্তু বাজারে সেটার কোনো প্রতিফলন নেই। চট্টগ্রামে আসলে কি অবস্থা দেখছেন? চট্টগ্রামে এরই মধ্যে বন্যা হয়েছে অনেকগুলো জায়গায়, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে। আর দক্ষিণ চট্টগ্রামের সবজির একটি বিশাল বলা যায় ভান্ডার। তো আমি কাঁচা বাজার দিয়ে প্রথমে শুরু করছি। এই বন্যা পরবর্তী সময়ে আমরা কাঁচা বাজারের পরিস্থিতি দেখছি যে অনেক কিছুর দাম বেড়ে গেছে। যেমন স্বল্প দামের যেসব তরিতরকারি 70-80 টাকা দাম ছিল, সেগুলো এখন 100-120 টাকায় বিক্রি হচ্ছে। যেমন বরবটি কিংবা বরবটির বাইরে কাঁকরোল, এগুলো 120 টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজিগুলো প্রায় 80-90 টাকায় বিক্রি হচ্ছে, যেটা প্রায় 40-50 টাকা পর্যন্ত বেড়েছে। আর অন্য মুদির দোকানে যদি যাই, সেখানে দেখা যাচ্ছে যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এখন পেঁয়াজ যেটি 38-40-42 টাকা বিক্রি হতো, সেটা এখন প্রায় 45-46-47 টাকা 50 টাকায় বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, আসতে পারছে না, পরিবহন খরচ বেড়েছে, গাড়ি ঠিক মতো পৌঁছাচ্ছে না, সব মিলিয়ে এই দামটা বেড়েছে বলে তারা বলছেন। তবে রসুন বিক্রি হচ্ছে, যেটা চায়না থেকে আসা, সেটি বিক্রি হচ্ছে 135 টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে প্রায় একই দামে
তবে পেঁয়াজের দামটা যেটা বেড়ে গেছে সেটা স্বাভাবিক নয় বলে মনে করছেন যারা এখানে ক্রেতা যারা আসছেন তারা বলছেন যে এটা আসলে বন্যার অজুহাতে এই দামগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো মনিটরিং হওয়া দরকার, বিশেষ করে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার যারা রয়েছেন তারা যদি মাঠ পর্যায়ে এগুলো তারা তদারক করেন তাহলে হয়তো বোঝা যাবে আদৌ পরিবহন কিংবা বন্যার কারণে পেঁয়াজে কোনো আদৌ প্রভাব পড়েছে কিনা। তবে খাতুনগঞ্জে তারা হঠাৎ করে এই দামটা বেরিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তারা বলছেন যে তাদের পরিবহন বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা বাইরে থেকে যেগুলো আসে সীমান্তবর্তী জায়গা থেকে সেগুলো আসতে না পারার কারণে এই দামটা বেড়েছে বলে তাদের অভিযোগ। এটি ছিল চট্টগ্রাম থেকে কাঁচা বাজার এবং মুদির যে পণ্য দাম বাড়লো তার সর্বশেষ। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে কাঁচা বাজারের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আগামীতে পোশাক খাতের রপ্তানিতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে সামনে আসবে প্রতিযোগিতার সক্ষমতা, যা মোকাবেলায় শুল্কমুক্ত বাজার সুবিধা উৎপাদন ব্যয় কমানোর কথা বলছেন উদ্যোক্তারা। বায়লা ফিউচার সামিটে বিষয়টি উঠে এসেছে। এ সময় ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারপারসন জানিয়েছেন যে ইউরোপের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তির কোনো বিকল্প নেই। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন যে তরুণ উদ্যোক্তাদেরকে সুযোগের অপেক্ষায় না থেকে সুযোগ সৃষ্টিতে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে সরকার সহায়তা করতে প্রস্তুত বলেছে তিনি জানান। বায়লা সামিটের প্রথম দিনে প্রযুক্তি পণ্যের প্রদর্শনী করে বিশ্বের নানা প্রতিষ্ঠান। To modernize, innovate, move up the value chain and strengthen Bangladesh's position as a world-class manufacturing hub. Europe has been Bangladesh's largest export outlet for decades, but our relationship has always been more than that. সরকার কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে কাজ করছে। ইতিবাচক ধারায় দিন শুরু করলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। কার্যক্রম শুরুর প্রথম আড়াই ঘন্টায় প্রধান সূচক ডিএসসিএক্স 46 পয়েন্ট বেড়ে উঠেছে 5,904-এ। লেনদেন শুরু হয়েছে 600 কোটি টাকা। এ সময় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 297টির, কমেছে 43টির, অপরিবর্তিত রয়েছে 51টির দাম। একই প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। 62 পয়েন্ট বেড়ে প্রধান সূচক সিএসপিআই দাঁড়িয়েছে 15,800-তে। এ সময় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 48টির, অপরিবর্তিত রয়েছে 23টির দাম। আর সব মিলিয়ে লেনদেন হয়েছে 8 কোটি টাকা। দর্শক, পাওনা টাকার দাবিতে আবারও কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করছেন সম্মিলিত ইসলামী ব্যাংক 5 ব্যাংকের গ্রাহকরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, কি বলছেন গ্রাহকরা আজকে? তাদের যে আন্দোলন কিংবা মানববন্ধন বলি আমরা, সেখানে তাদের দাবিগুলো কি এবং তাদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সরকার এবং ব্যাংকগুলোর সিদ্ধান্ত কি হয়েছে সেই বিষয়ে কি জানতে পেরেছেন? ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা কিন্তু আজকে পূর্ব ঘোষণা দিয়েই কিন্তু আন্দোলনে নেমেছেন। তারা সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছিলেন এবং তাদের নির্দিষ্ট কয়েকটি দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করেছেন এবং সেখান থেকে সচিবালয় টু লং মার্চ দিয়ে এখন এসে তারা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন এবং প্রেস ক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মচারী তাদের মোটা দাগের যে দাবি, তারা প্রথমত যে দাবিটা তুলেছেন যে হেয়ার কাট পলিসি, সেই হেয়ার কাট পলিসি অবিলম্বে বাতিল করে সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি এবং অর্থমন্ত্রীর এটা বিবৃতি দিতে হবে। একই সাথে তারা দাবি করেছেন যে সকল ধরনের লেনদেন স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসা এবং গ্রাহকদের অনেক টাকা এখন পর্যন্ত তারা টাকা উত্তোলন করতে পারছেন না, সেই অভিযোগ তারা করেছেন এবং সহজেই যেন সেই টাকা উত্তোলন করতে পারে, স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া যেন খুব দ্রুতই স্বাভাবিক হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক, যদি বলা চলে সম্মিলিত ইসলামী ব্যাংক
ব্যাংক হওয়ার পরে কিন্তু একটি প্রশাসক বসানোর পরে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় যাচ্ছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর আর কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের কিছুটা পরিবর্তন আমরা করি। সেই সাথে আজকেও কিন্তু একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যে প্রশাসককে সরানোর কথাও কিন্তু আলোচনায় রয়েছে। সেই আলোচনা কিন্তু এখনো চলমান। তার মধ্যে এই গ্রাহকদের আন্দোলন, তারা যেটা বলছিলেন যে গ্রাহকদের কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য আহসান এস মনসুর তখনকার সিদ্ধান্ত, তৎকালীন গভর্নর যে সিদ্ধান্ত কিছুটা নিয়েছিলেন যে গ্রাহকরা যে স্বাভাবিক নিয়মেই যে টাকা উত্তোলন করতে পারবেন, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ব্যত্যয় হয়। আমরাও অনেক ক্ষেত্রে দেখেছি কিছু ব্যাংকে যে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু গ্রাহকরা টাকা নিতে পারছেন। প্রথম ধাপে কিন্তু 1 লক্ষ টাকা দেওয়ার উপরে কথা ছিল গ্রাহকদের, কিন্তু সেটিও প্রথম ধাপে দেওয়ার পর দ্বিতীয় ধাপ থেকে কিন্তু এতেও অনেক ক্ষেত্রে ব্যত্যয় হয়। যার কারণে সেই সম্মিলিত অভিযোগগুলো কিন্তু এই এখন এসে গ্রাহকরা আন্দোলনের মাধ্যমে তাদের অভিযোগগুলো জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে হেয়ার কাট পলিসি যে নতুন করে যে হেয়ার কাট পলিসি আছে, সেই হেয়ার কাট পলিসি থেকে তারা বের হতে চান এবং এটি সরকারের মাধ্যমে যে প্রজ্ঞাপন দিয়ে, অর্থমন্ত্রীর মাধ্যমে যে প্রজ্ঞাপন রয়েছে এবং সেটি অবিলম্বে বাতিল কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা এই 5 সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের অনেক টাকা যেগুলো আটকে আছে, সেই টাকা যেন স্বাভাবিক প্রক্রিয়া লেনদেনের মাধ্যমে তারা যেন টাকা উত্তোলন করতে পারে, এই টাকা উত্তোলনের তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত তারা এই লং মার্চ, সচিবালয় অভিমুখে যে লং মার্চ ছিল, সেটি কিন্তু প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ এখন চলছে। পরবর্তী কর্মসূচি আরও তারা দিবেন যে আসলে ভবিষ্যতে তারা কোন ধরনের দাবি নিয়ে এবং কোন ধরনের আলটিমেটাম দিবেন কিনা, সেই পরবর্তী কর্মসূচি দিলে কিন্তু আমরা পরবর্তী জানতে পারবো। রাকিব, এই ছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ে সব শেষ। মিসবাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকদের পাওনা টাকা আদায়ের দাবিতে চলা লং মার্চ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিসবাহ হাসান। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 1633 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে 2,21,441 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয় যে আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম খানিকটা বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,11,464 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 2,858 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। কানাডা থেকে বেশ কিছু পণ্য আমদানিতে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 30 দিনের মধ্যেই। নতুন এই শুল্কের আওতায় ওয়াইন ও হকি স্টিক থেকে শুরু করে বাণিজ্যিক সিমেন্টের মতো শিল্প পণ্য রয়েছে। তবে দুই দেশের বাণিজ্য চুক্তির আওতাধীন জ্বালানি, পটাশ, খনিজ সম্পদ এবং মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে। মার্কিন গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল জাতীয় পণ্যের ক্ষেত্রে কানাডার বৈষম্যমূলক আচরণের পাল্টা জবাব হিসেবে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে দেশটির এমন সিদ্ধান্তকে মুক্ত বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শেরপুরের একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়ে গেছে প্রায় 70,000 বস্তা বীজ ও খাবার আলু। এতে চরম ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা। বীজ নষ্ট হওয়ায় আগামী মৌসুমের চাষ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যদিও দুর্ঘটনা মেনে নিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছে মালিকপক্ষ। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেরপুর সদর উপজেলার তাজ কোল্ড স্টোরেজ লিমিটেড 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার জেলার একমাত্র বেসরকারি এই কোল্ড স্টোরেজেই অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়েছে 70,000 বস্তা বীজ ও খাবার আলু। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, আগামী মৌসুমে চাষের জন্য এই বীজই ছিল তাদের একমাত্র ভরসা। এখন তা নষ্ট হয়ে যাওয়ায় নতুন বীজ সংগ্রহ নিয়ে দিশাহারা তারা। অন্যদিকে খাবার আলু নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। তাজ কোল্ড স্টোর কর্তৃপক্ষ যে করছে, গাফিলতির কারণে অনেক মাল নষ্ট হয়েছে। এর মধ্যে আমার অনেক মাল আছে, আমার 2,000 বস্তার মধ্যে আমার 1,000 মাল নষ্ট হয়েছে। এদের অবহেলার কারণে একবার না প্রতি বছর আমরা কিছু আলু আমরা নষ্ট পাই। ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী কর্মকর্তা জানান, নষ্ট আলু বাজারে আনা নিয়ে সতর্ক আছে প্রশাসন।
আর বীজ আলুর ক্ষতির পরিমাণ নিরূপণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এই বিষয়টা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। মালিকপক্ষ বলছে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হিমায়িত গুদামটিতে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস। এতে অল্প সময়ে নষ্ট হয়ে যায় সংরক্ষিত আলু। ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সব পক্ষের সাথে বৈঠক করবেন তারা। ক্ষতিগ্রস্ত মজুতদারদেরকে নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। জেলায় গত মৌসুমে 5,045 হেক্টর জমিতে উৎপাদন হয় প্রায় 1,09,000 মেট্রিক টন আলু। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এরই সাথে শেষ হলো ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।